দেখো আজকে হচ্ছে আমরা দেখব পরমাণুর মডেল বা পরমাণু মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স বা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তা প্রথমে আমরা পরমাণু মডেল সম্পর্কে গুণগত রসায়নে আলোচনা করছি, এখন সেগুলো একটু রিপিট হবে। স্বাভাবিক অবস্থায় কোনো পরমাণু কেমন হয়? নিরপেক্ষ হয়, কারণ সেন্টারে বা কেন্দ্রে আমার নিউক্লিয়াসে যতটা পজিটিভ থাকে ঠিক তার সমপরিমাণে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন গুলা কক্ষপথে ঘুরতে থাকে। সেজন্য আমরা বলতে পারি পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ। এটা আমরা বলতে পারি। এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার পরমাণু মডেল দিছিল। তারপরে বোর 1913 সালে। এরপরে গাইগার, মার্সডেন, নিউটন আবিষ্কার, এগুলো একটু আমরা আস্তে আস্তে সবগুলো জানবো। প্রথমে আসো পরমাণু গঠনের ধারণার কর্মবিকাশ। সর্বপ্রথম ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী পরমাণু নামকরণ করেন বা অ্যাটম নামকরণ করেন। পদার্থগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত, যেটাকে নাম দেন অ্যাটম। তাই অ্যাটম নামকরণ করেন কে? ডেমোক্রিটাস। এমসিকিউতে কিন্তু এটা আসতে পারে, এটা একটু মনে রাখবা। এরপরে সর্বপ্রথম মৌলিক পদার্থ সম্পর্কে কে ধারণা দেন? রবার্ট বয়েল। এটা মনে রাখতে হবে। তিনি কি বলেন যে সমস্ত পদার্থকে অতি ক্ষুদ্র অংশে বিভক্ত করার পরও এর নিজের ধর্মে বিলুপ্তি ঘটে না বা তা হতে নতুন ধর্মের সৃষ্টি হয় না, তাকেই মৌলিক পদার্থ বলা হয়। পরবর্তীতে বিজ্ঞানী ডাল্টন ৩টা মতবাদ দিছিল, একটু মনে রাখবা। দেখো, জড় পদার্থগুলা অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, যার নাম অ্যাটম বা পরমাণু। একই পদার্থের অণুগুলাই দেখতে কেমন হবে? একই ধরনের, সেজন্য বলছে একই পদার্থের অণুগুলো সদৃশ্য। যদি পদার্থগুলো আলাদা আলাদা হয় তাহলে তাদের পরমাণুগুলো কেমন হবে? আলাদা আলাদা হবে। পরমাণুগুলো আলাদা আলাদা হবে। রাসায়নিক বিক্রিয়ায় এই পরমাণুগুলো অংশগ্রহণ করবে। তাহলে কে অংশগ্রহণ করতেছে? পরমাণু অংশগ্রহণ করতেছে। দুই এর অধিক পরমাণু সংযোজনের ফলে নতুন একটা পদার্থ সৃষ্টি হবে, যেটাকে আমরা যৌগিক পদার্থ বলে থাকি। এরপরে 1897 সালে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে, এটা মনে রাখতে হবে। এরপরে আসো, আমরা যদি পরমাণু মডেল বলি, কি কি পরমাণু মডেল আছে? প্রথমে আমরা ডাল্টনের পরমাণু মডেল বলবো, তারপর থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এরপরে শ্রোডিঞ্জারের তরঙ্গ মডেল ছিল এগুলা। শ্রোডিঞ্জারটা এখন আলোচনা করা হয় না। প্রথমে আসো, এখানে থমসনের পরমাণু মডেল নিয়ে অল্প কথা বলা আছে। 1897 সালে ইলেকট্রন আবিষ্কারের পরে উনি একটা মডেল স্থাপন করেন। ওই মডেলটাকে থমসন মডেল বলা হয়। ওটা দেখতে একদম তরমুজের মতো। দেখো তরমুজের মাঝখানে কেমন থাকে, বিসি যেমন দেখতে হয় না, ঠিক তেমন দেখাচ্ছে কিন্তু এগুলা। এই জন্য এটাকে আবার বলা যায় তরমুজ মডেলও বলা হয়। এটাকে আবার তরমুজ মডেলও বলা হয়। আবার এটাকে কিসমিস মডেলও বলা হয়। বা এটাকে আবার যদি বলো প্লাম পুডিং মডেল বলা হয়। একটা পুডিং এর মধ্যে যে বা কেকের মধ্যে যেগুলো ছড়ানো হয় সেই রকমই দেখতে, এই জন্য এটাকে আবার প্লাম পুডিং মডেলও বলা হয়। কিসমিস মডেল, থমসন পরমাণু মডেল, প্লাম পুডিং মডেল, এইগুলা সাধারণত এই কয়েকটা নামে একে ডাকা হয়, বা তরমুজও বলতে পারো এটা। এই মডেলগুলোর নামগুলো একটু শুধু মনে রাখবা। এরপরে আসে রাদারফোর্ড পরমাণু মডেল, আলফা কণা পরীক্ষা। এই আলফা কণা পরীক্ষা দ্বারা কি আবিষ্কার করা হয়? আমরা গুণগত রসায়নে পড়ছি, নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। রাদারফোর্ড পরমাণু মডেল পরীক্ষা দ্বারা নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। তা এইখানে আমাদের উপকরণ কি কি ছিল তার আগে আমরা একটু জেনে নেই। এই বিজ্ঞানী আমরা কেমিস্ট্রিতে পড়ছি, এখানে শুধুমাত্র রাদারফোর্ডের কথাটা, কিন্তু বাকি আরো কয়েকজন আছে, দেখো একটু খেয়াল করতে হবে। ওনাকে হেল্প করছিল বিজ্ঞানী মার্সডেন, গাইগার, এনারা হেল্প করছিল। ওখানে স্বর্ণপথের পুরুত্ব যা পড়ছিলাম, এখানে স্বর্ণপথের পুরুত্বটা একটু আলাদা, একটু মনে রাখতে হবে। ওখানে 23 কিলো রেডিয়ামের কথা বলা আছে, এখানে 23 কিলো পলিনিয়াম বলা আছে। ওইখানে এই জিনিসটা উল্লেখ ছিল না যে আলফা কণাটা বের হচ্ছে, সেই আলফা কণাটা কত শক্তিতে আঘাত করবে। এটা এখানে উল্লেখ আছে, এটা একটু মনে রাখতে হবে। 7.68 মেগা ইলেকট্রন গতিশক্তিতে এই আলফা কণাটা সোনার পাতকে আঘাত করবে। এই আলফা কণাটা কি করবে? সোনার পাতকে আঘাত করবে। এইটাকেই বলা হয় রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। ওইখানে কি কি হয়েছিল, কি কি দেখছিল উনি? উপকরণ তো এগুলো ছিল, আলফা কণার বৈশিষ্ট্যগুলো তো পড়ছই। উনি খেয়াল করছিল
যে বেশিরভাগ আলফা কণা সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছিল, সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছিল। এই যে আলফা কণা সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছিল, সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছিল। কিছু সংখ্যক কণা সামান্য কোণে বেঁকে যাচ্ছিল, আবার কিছু কণা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছিল, আবার কিছু কণা 180 ডিগ্রি কোণে বেঁকে যাচ্ছিল। তো 180 ডিগ্রি কোণে মানে সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসতেছিল মাত্র 20,000-এর মধ্যে, 20,000-এর মধ্যে একটা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসতেছিল, আর বাদ বাকিগুলো বেঁকে যাচ্ছিল। উনি এইগুলা খেয়াল করছিল। খেয়াল করার পরে উনি কি সিদ্ধান্ত আসছে, যে যেহেতু এখানে ম্যাক্সিমামই সোজাসুজি ভেদ করে চলে যাচ্ছে, তার মানে অনেক জায়গায় ফাঁকা, পরমাণুর অধিকাংশ স্থানই কি, পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। এই যে সিদ্ধান্তগুলো এখানে খেয়াল করো, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, যেহেতু অনেক বেশি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। এখানে আবার একটু উল্টা বলে দিছে। এটা আমরা কেমিস্ট্রিতে কি পড়েছি, যে এখানে দেখছিলাম, ওইখানে কথাটাই মনে রাখো। এখানে কিছু সংখ্যক আলফা কণা বেঁকে যায়, কেন বেঁকতেছে, সেন্টারে যে আছে সে অনেক বেশি ভারী, ধাক্কা লাগতেছে, এই জন্য বেঁকে যাচ্ছে। এখন বিকর্ষণ হচ্ছে, কেন বিকর্ষণ হচ্ছে, আলফা কণা কি পজিটিভ চার্জ যুক্ত, কেন্দ্রে যে আছে পজিটিভ চার্জ যুক্ত, দুইটা যদি সমধর্মী চার্জ হয় তখনই কিন্তু বিকর্ষণ হইতো, সেই জন্য এখানে বিকর্ষণ হচ্ছিল। তার মানে কেন্দ্রে যে আছে তাকে আমরা কি বলবো, কেন্দ্রে যে আছে সে অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত এবং ভারী, সে অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত এবং ভারী। সেই জন্য আলফা কণা ইলেকট্রন অপেক্ষা 27 গুণ ভারী, এরা সন্নিপাতে আঘাত করে, এই 180 ডিগ্রি কোণে কিছুটা ফেরত আসে 20,000-এর মধ্যে একটা, এটা একটু মনে রাখবা। মূলত এখানে কেমিস্ট্রিতে যেভাবে যা পড়াইছিলাম ওই গুণগত রসায়নে ওইটুকুই পড়লেই হবে। এই ভারী ও যে ধনাত্মক, এটার নাম দেন উনি নিউক্লিয়াস, তাহলে মূলত নিউক্লিয়াস আবিষ্কারটাই এইখানে পড়তে হবে। তা এই জিনিসটা ফিজিক্সে রিটেনে আসবে না, এই নিউক্লিয়াস আবিষ্কার এটা কেমিস্ট্রিতে আসতে পারে, সেই কেমিস্ট্রিতে এটা পড়তে হবে ওইভাবে, এখানে দরকার নাই। তারপরে দেখো এখানে হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, আমরা ওখানে পড়ছি 10⁻8 সেন্টিমিটার বা 10⁻10 মিটার, একই কথা। নিউক্লিয়াসের ব্যাসটা পড়তে হবে 10⁻15 মিটার থেকে 10⁻14 মিটার। আর পরমাণু তাহলে নিউক্লিয়াসের তুলনায় কত গুণ বড়, 10 থেকে 1 লক্ষ গুণ বড় হয়ে যাচ্ছে। এইটা রাদারফোর্ড পরমাণু মডেল, এতক্ষণ সেটা নিয়ে আলোচনা করতেছিলাম আমরা। নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর শক্তির আধার, এর ব্যাসার্ধ প্রায় 10⁻14 মিটার, আর পরমাণুর ব্যাসার্ধ কত বা ব্যাস কত, 10⁻10 মিটার। পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। এখান থেকে আর তেমন কিছু পড়ার নাই। এখানে দেখ ইলেকট্রন গুলা ঘুরতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতেছে, নিউক্লিয়াসে আমার পজিটিভ চার্জ আছে। ইলেকট্রন যদি ঘুরতে থাকে তার একটা কেন্দ্রমুখী বল থাকবে না, কেন্দ্রমুখী বল থাকবে, সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে একটা। আবার এটা সৌরজগতের মডেলের সাথে যেমন এই গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেই হিসেবে এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল নামেও ডাকা হয়, এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল নামেও ডাকা হয়। সীমাবদ্ধতা থাকবে কিছু, অবশ্যই সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি, সীমাবদ্ধতা ছিল প্রথম কথা ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্ব ছিল, গ্রহগুলোর সাথে তুলনা করা সঠিক হয় না, কারণ গ্রহগুলোর কোনো চার্জ নাই, গ্রহগুলোর কোনো চার্জ নাই। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি ছিল, যদি কোনো চার্জযুক্ত কণা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে আস্তে আস্তে সে নিউক্লিয়াসে পতিত হবে, তার অস্তিত্ব থাকবে না, এরকম ছিল। এখন যদি ঘুরতে থাকে নিউক্লিয়াসে পড়তে কতক্ষণ সময় লাগবে, এই কথাটা এখন শুধু মনে রাখতে হবে এমসিকিউতে, 10⁻⁻8 সেকেন্ড সময় লাগবে। আর যা সব কেমিস্ট্রিতে পড়াইছি ঠিক ততটুকুই। সর্পিল পথে, সর্পিল মানে কি তো বুঝতেছে। এবার আসো বোর পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে, পরবর্তীতে উনি নোবেল পুরস্কার লাভ করেন এটার জন্য। 1913 সালে তার পরমাণু মডেল দিয়েছিলেন। এখান থেকে তোমাকে মূলত পড়তে হবে যে বোরের স্বীকার্য কয়টা। বোরের স্বীকার্য তিনটা, বোরের স্বীকার্য তিনটা। এখানে দেখো প্রথম স্বীকার্য বলতেছে কৌণিক ভরবেগ। কেমিস্ট্রিতে আমরা কি পড়ছিলাম, প্রথম স্বীকার্য হচ্ছে
স্থায়ী কক্ষপথ, প্রথমে কক্ষপথ, তারপরে তোমার কৌণিক ভরবেগ, তারপরে আসে বর্ণালী রিলেটেড। এখানে যেভাবে বলছে একটু খেয়াল করো, ওখানে যা পড়ছো ঠিক তাই। কৌণিক ভরবেগ ওখানে যা পড়ছিল এম্পিয়ার সমান n/2 পাই। কোনটা কি নির্দেশ করে সেখানে আমরা আলোচনা করছি। এখানে হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক এইচ, পাই তো কনস্ট্যান্ট, এম হচ্ছে তোমার ভর, ইলেকট্রনের ভর, ভি হচ্ছে বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। ইলেকট্রনের ব্যাসার্ধ না কিন্তু, এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এনটাকে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাও চাইলে বলতে পারি। এখানে একটা কোশ্চেন বলছে যে তৃতীয় কক্ষপথে ভ্রমণশীল তৃতীয় কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত হবে হাইড্রোজেন পরমাণুর জন্য। তো n/2 পাই দিয়ে করলে এখান থেকে মানটা এমসিকিউ এর জন্য বের করে ফেলবা। এরপরে শক্তি স্তর, স্থায়ী কক্ষপথ। তো স্থায়ী কক্ষপথ গুলাকে বা গুলোতে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা পড়ছি। তা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলা যে কক্ষপথে আবর্তন করে, প্রতিটা কক্ষপথের আকার, আবর্তনরত ইলেকট্রন গুলার বেগ ও শক্তি নির্দিষ্ট হয়। যে কক্ষপথে মূলত আবর্তন করতেছে সেইগুলাকে আমরা বলতেছি কক্ষপথ বা অরবিট, স্থায়ী ও অবিকিরণযোগ্য কক্ষপথ। এই শিকার্য অনুসারে যে কোনো অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের শক্তি কনস্ট্যান্ট থাকবে, শক্তি কনস্ট্যান্ট থাকবে, আবার বেগও কনস্ট্যান্ট থাকবে। শক্তি কনস্ট্যান্ট মানে কি, এখান থেকে যদি গতিশক্তির কথা বলো, গতিশক্তি কনস্ট্যান্ট থাকলে কি কনস্ট্যান্ট থাকে? বেগ কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে নির্দিষ্ট একটা কক্ষপথে বেগও কিন্তু কনস্ট্যান্ট থাকবে। শক্তির সাথে একটু মনে রাখবা বেগটাও কনস্ট্যান্ট থাকবে। শেষের স্বীকার্য, তৃতীয় স্বীকার্য বা কম্পাঙ্ক সংক্রান্ত, বা আমরা এটাকে বলতে পারি বিকিরণ সংক্রান্ত, বা শক্তির শোষণ বা বিকিরণ সংক্রান্ত, বা বর্ণালী সংক্রান্ত। তা আমরা জানি এক স্তর থেকে অন্য স্তরে যখন লাফিয়ে যায় তখনই শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। তো যখন সে উচ্চ কক্ষপথ থেকে মানে উপর থেকে নিচে আসে তখন কি করতে হয়? শক্তি ছেড়ে দিতে হয়। ধনী থেকে গরিব হতে গেলে শক্তি ছেড়ে দিতে হবে। সেম ভাবে ধনী হতে গেলে শক্তি, টাকা পয়সা ইনকাম করতে হবে, শক্তি শোষণ করতে হবে। এই তাহলে কি উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর থাকতেছে, তাহলে অবশ্যই এখানে একটা পার্থক্য থাকবে। সেই পার্থক্যটাকে আমরা ডেলি বলি। ডেলি সমান হচ্ছে এইচ নিউ। ডেলি সমান কি এইচ এফ বা এইচ নিউ। এটা সমান আমরা কি বলবো? ই টু মাইনাস ই ওয়ান, ই টু মাইনাস ই ওয়ান। রাদারফোর্ড পরমাণু মডেলে যেমন সীমাবদ্ধতা ছিল, বোর পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা আছে। এই বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আমরা কেমিস্ট্রি থেকে একটু পড়ে নিব। এখানে অতটা প্রয়োজন নাই, শুধু একটু পড়ার জন্য বলতেছি। আচ্ছা, হাইড্রোজেন বর্ণালী রেখার সূক্ষ্ম গঠন বোর তত্ত্ব ব্যাখ্যা করা যায় না বোর তত্ত্ব দ্বারা। আমরা পড়ছিলাম না যে বর্ণালী ব্যাখ্যা দেওয়া যায়, ঠিকই আছে, কিন্তু একটা বর্ণালী স্টার্ট এবং জিমান এই দুই প্রভাবের জন্য যে অনেক সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, এগুলা দিয়ে কোনো ব্যাখ্যা কিন্তু দেওয়া যায় নাই। এগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে তখন কি শক্তি শোষণ বা বিকিরণ কিছুই হয়? হয় না। কক্ষপথ আবর্তনকালে শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই হয় না। নিজ কক্ষপথে থাকলে কোনো কিছুই হয় না, শোষণও করে না, বিকিরণও করে না। তবে যখনই সে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফিয়ে যায় তখনই শক্তি শোষণ বা বিকিরণ হয়। সেগুলা এখানে বারবার বলছে। গাণিতিক উদাহরণ দেখো, উত্তেজিত অবস্থা, ভূমি অবস্থা শক্তি দেওয়া আছে। এখানে বলছে যে একটা হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করবে তার কম্পাঙ্ক কত হবে। তাই এখানে তোমার ই টু ই1 দেওয়া আছে, এটা হচ্ছে ই টু, এটা হচ্ছে ই1। তাই এই দুটো বিয়োগ করবে, এটা সমান কি এইচ নিউ। নিউ সমান কি, তাহলে ডেল ই বাই এইচ। এইটুকু মানগুলো বসে দেওয়া হয়েছে এখানে, এমসিকিউ তে আসতে পারে। এবার আসো এইখানে ব্যাসার্ধের রাশিমালা, শক্তির রাশিমালা এগুলো নির্ণয়। প্রথমে পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। প্রথমে পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, এইটা আসো। তা এই জায়গায় একটা পরমাণুর চিত্র কি আছে? চিত্র দেওয়া নাই। আমি যদি তোমাকে ছোট্ট করে একটু বলি, ধরো এই হচ্ছে তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চার্জ কি? জেডি। মানে এটা তোমার তো হাইড্রোজেন বললে যেটার মান অন বলবা, অন্য কোনো কিছু হলে তোমার টোটাল ইলেকট্রনটা কি জেডি দ্বারা প্রকাশ করবা না? ইলেকট্রন জেডি দ্বারা প্রকাশ করবা। ইলেকট্রন না কিন্তু এটা ধরো তোমার চার্জ, চার্জটাকে আমরা পজিটিভ, ইলেকট্রনের চার্জ। এইটা ধরো তোমার নিউক্লিয়াস, আর এটা ধরো তোমার কক্ষপথ। এটা কল্পনা করো, এটা হচ্ছে তোমার কক্ষপথ। এই কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন থাকবে। সেই ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ নেগেটিভ। ইলেকট্রনের চার্জ নেগেটিভ। কেন্দ্রে যে থাকবে সেটা কি সমপরিমাণে? শুধু পজিটিভ থাকবে এখানে।
কেন্দ্রে যেটা থাকবে সেটা পজিটিভ থাকবে। ইলেকট্রন প্রোটনের চার্জ তো সেম, ইলেকট্রন শুধু -1.6 × 10⁻⁹, প্রোটনের ক্ষেত্রে +1.6। তাহলে এখানে তুমি সেক্ষেত্রে ই পজিটিভ দিবা বা শুধু ই দিবা। তাহলে এখানে ই ইলেকট্রন এটা থাকতেছে আমার এখানে, আর এর একটা ভর থাকবে এই ব্যাসার্ধ বরাবর যদি কাজ করে, এই ব্যাসার্ধ বরাবর যদি কাজ করে, এই ব্যাসার্ধ তুমি ধরো Rn, এই ব্যাসার্ধ ধরো Rn। তাহলে এখানে দেখো দুইটা চার্জ, একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এখানে একটা কুলম্ব বল কাজ করবে, একটা কুলম্ব বল কাজ করবে। আর এটা যদি তোমার Vn এই নির্দিষ্ট একটা বেগে ঘুরতে থাকবে, কেন্দ্রের দিকে একটা কি অনুভব করবে? Fc কেন্দ্রমুখী বল অনুভব করবে। তাহলে এই কেন্দ্রমুখী বল আর এই বরাবর যে কুলম্ব বল এই দুইটা কিন্তু সেম হবে। Fc সমান Fe। Fc সমান কি mv²r। Fc সমান এই যে Fc সমান mv²r। আর Fe সমান কি কুলম্ব বল কি 1/4πε0 q1 q2। q বলতে সে ই আর q2 বলতে তো সেই ই, কিন্তু আমরা কুলম্ব বলের ক্ষেত্রে কি কোনো চিহ্ন বসাই? চিহ্ন বসাই না, সেজন্য এখানে e²r আছে, e²r² আছে। q1 q2/r² ছিল না, তাহলে একটা এই দুইটা সংখ্যা সমান লিখবা, একটা আর উঠে যাবে, তখন এই লাইনটা পাবা তুমি, mv² সমান 1/4πε0 e²r। তাহলে এখান থেকে v সমান কি আসতেছে দেখো, v সমান একটা যা আসে, v সমান e বাই, পুরোটা ক্যালকুলেশন করলে e/√4πε0 mrn। এটা একটা সূত্র বলা যায়, বেগের সূত্র এটাও বলা যায়। তো বেগের এটা অরিজিনাল সূত্র না, বেগের এটা অরিজিনাল সূত্র না। এখন দেখো আমরা যদি বোরের কৌণিক ভরবেগের যে স্বীকার্য, সেই স্বীকার্য থেকে আসি mvr সমান knh/2π। তো এইখানে আমরা যদি rn এর মানটা বের করি, rn এর মান কি আসে এই জায়গা থেকে? rn না, vn এর মানটা বের করো। vn সমান কি আসবে এই জায়গা থেকে? দেখো তুমি vn সমান কি পাবা, vn সমান তুমি পাবা nah/2π m rn পাবা, 2π m rn পাবা। এই vn এর মানটা তুমি যদি চাও এইখানে বসাইতে পারো, কিন্তু যেভাবে হোক তুমি এখান থেকে এই সূত্রটা প্রমাণ করে নিয়ে আসতে পারো। তা এখান থেকে এরা একভাবে প্রমাণ করছে, এখানে vn, এই vn এর মানটা এইখানে বসাইছে, তুমি চাইলে এই vn এর মানটা এই সমীকরণে বসাইতে পারো, একই কথা, সব একই কথা। তুমি এই সমীকরণে বসাও, এই সমীকরণে vn এর জায়গায় যখন এইটা বসানো হয়েছে, বসানোর পরে আলটিমেটলি তোমার rn এর সূত্র আসতেছে এইটা। তো এই সূত্রটা মনে না রেখে আমরা কি মনে রাখবো, rn সমান এখানে z নিয়ে আসতে হবে, যদি অন্য কোনো পরমাণু হয় n²h²ε0 ডিভাইডেড বাই πmz², πmz² πmz²। এখন যখন এটা হাইড্রোজেন হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এটা যখন হাইড্রোজেন হবে, তুমি যখন এটা হাইড্রোজেন বলবা, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে সবকিছু কি হবে? তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে rn এর মান কি পাবা? এখানে কি ওটা আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে rn এর মান তুমি যদি এখানে বসাও n²h²ε0 ডিভাইডেড বাই πmze², এখানে তুমি মান বসাও। হাইড্রোজেনের জন্য একটাই কক্ষপথ, তাহলে n², 1² এর মান কি 6.626 ইন্টু 10⁻34 এর স্কয়ার ইন্টু এপসাইলন নট এর মান 8.854 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু m এর মান কত, ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজিতে নিতে হবে, ইন্টু z এর মান 1 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 এর স্কয়ার। টোটালটা এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে তোমার আসবে 5.305 ইন্টু 10⁻11 মিটার। তা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.53 ইন্টু 10⁻10 মিটার। তাই এটাকে সমান আমরা কি লিখতে পারি 0.53 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা এটা পাচ্ছি 0.53 অ্যাংস্ট্রম, 0.53 অ্যাংস্ট্রম। এখন একটু খেয়াল করো, এই যে rn এর যে রাশিমালাটা,
এটা আমি এভাবে লিখতে পারি না, Rn সমান Rn না, আমি এখানে যদি Rn প্রথমে বলতাম, আমরা তো এখানে Rn বের করছি, এই জায়গায় Rn বের করছি না, এর যেহেতু 1 বসাইছি, তাহলে h স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই m e স্কয়ার এই মান ইনটু n স্কয়ার বাই z। এইখানে দেখো n এর মান তুমি 1 বসাইছো, z এর মানও তুমি 1 বসাইছো, এইটুকু যদি 1 হয়ে যায় তাহলে এই মানটাই কি এইটা আসছে না। আবার বলি, এইখানে দেখো n এর মান যখন 1 বসাইছো, z এর মান যখন 1 বসাইছো, তখন তোমার তো এই মানটা আসছে, তাহলে n এর মান 1, z এর মান 1 বললে এই টোটাল এইটুকুর মানই কি এইটা না, আমি সেটাই বলতেছি। তাহলে এইটুকু মানে কি লেখা যায়, 0.53 অ্যাংস্ট্রম ইনটু n স্কয়ার বাই z। এইটা হবে Rn এর সূত্র, এইটাই আমরা মনে রাখতে পারি। এটা যদি তুমি রিটেন অ্যাপ্লাই করো কোনো সমস্যা কিন্তু নাই, কোনো সমস্যা নাই। তুমি চাইলে এই সূত্রটা লিখে ডিরেক্টলি এটা বলতে পারো, কিন্তু তুমি যদি ডিরেক্টলি এটাও লিখো কোনো সমস্যা এখানে নাই। এটা শর্টকাট হিসেবে আমরা এখানে চাইলে ইউজ করতে পারি। তাহলে এখান থেকে তুমি যদি হাইড্রোজেনের কি করবা, তুমি এখান থেকে R1 সমান, এখানে তুমি পাচ্ছ R1 সমান 0.53 অ্যাংস্ট্রম। তুমি যদি এখান থেকে R2 বের করো, তা R2 তোমার আসবে দ্বিগুণ, দ্বিগুণ বলতে দ্বিগুণ না, এখানে 2.12 অ্যাংস্ট্রম। এরপরে এর তুমি R3 যদি বের করতে চাও, তোমার এখান থেকে বের করে নিবা 4.77 অ্যাংস্ট্রম, এই টাইপের আসবে। তাহলে এইভাবে ব্যাসার্ধ নির্ণয় করবা। রিটার্ন আসলে এটা দিয়েই করতে পারো, এমসিকিউ আসলেও এটা দিয়েও করতে পারো, তুমি কোনো সমস্যা কিন্তু এখানে নাই, দেখি না। এবার আসো বেগের রাশিমালা যদি আমরা একটু দেখি। এখন এই যে আমরা ব্যাসার্ধ বের করছি না 0.53 অ্যাংস্ট্রম, এটাকে বলা হবে প্রথম বোর ব্যাসার্ধ। এই যে 0.53 অ্যাংস্ট্রম, এটাই হচ্ছে প্রথম বোর ব্যাসার্ধ। আচ্ছা, বেগ নিয়ে কিছু বলা নাই, আমরা বেগ নিয়ে এখানে একটু আলোচনা করি। বেগও আমাদের বের করতে বলতে পারে। n তম কক্ষপথের বেগ, n তম কক্ষপথের বেগের রাশিমালা। তা n তম কক্ষপথের বেগের রাশিমালা, তার আগে দেখো আমরা এই কৌণিক ভরবেগের সূত্র থেকে কি দেখছি, vn সমান n as বাই 2 পাই mrn, এটা দেখছি 2 পাই mrn। এইখানে তুমি rn এর মানটা যদি বসাও, এখানে ছিল nhs, এখানে 2 পাই m, rn এর মান কি n স্কয়ার এপসাইলন নট h স্কয়ার ডিভাইডেড বাই পাই m z a স্কয়ার। তাহলে এখান থেকে তুমি কাটো, পাই এম কাটবে এখানে, তাহলে এখান থেকে কি আসে আলটিমেটলি, আর কি কাটে, একটা n কাটবে, একটা h কাটবে, তাহলে vn সমান আলটিমেটলি আমি এখানে পাবো কি z a স্কয়ার, এটা উপরে উঠে যাবে, নিচে কি থাকবে 2h এপসাইলন নট n। তাহলে এইটা হচ্ছে আমার বেগের রাশিমালা বা বেগের সূত্র। এটা হচ্ছে তোমার বেগের সূত্র। তাহলে এখানেও তুমি একইভাবে হাইড্রোজেনের জন্য আসো, শর্টকাটের জন্য এমসিকিউ এর জন্য আমাদের কাজে লাগবে, সেজন্য হাইড্রোজেনের প্রথম কক্ষপথে বেগের জন্য, তাহলে এখানে কি জেড এর মান 1, এন এর মানও তো 1, এন এর মানও 1, তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে vn এটা সমান কি পাবা, আগে একটু আলাদা করে লিখো তো। এখানে কি লিখবা, ই স্কয়ার বাই 2h এপসাইলন নট ইনটু z বাই n, আমরা আলাদা করে লিখতে পারি। যখন আমি এখানে মান বসাবো, ই এর মান তুমি কি বসাবা, ই এর মান বসাবো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এর স্কয়ার ইনটু জেড এর মান কত 1, হাইড্রোজেনের প্রথম কক্ষপথ যেহেতু বলতেছে, এখান থেকে 2, এইচ এর মান 6.634 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস বা 6.626 ও বলা যায়, এইটা ইনটু এপসিলন এর মান কত 8.854 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইনটু n এর মানও 1। তাহলে এটা করলে আলটিমেটলি তুমি এখানে পাবা 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড।
ইনটু মিটার পার সেকেন্ড পাবা। এটা হচ্ছে তোমার v1 এর মান। এখান থেকে আমরা v1 বের করছি। তাহলে এখানে দেখো এইটাই আমার vn এর রাশিমালা। এই মানটাই তো আমি এটা পেয়েছি। এখানে তো z আর n এর মান 1 বসাইছি আমরা। তাহলে আমি বলতে পারি vn সমান কি 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড ইনটু z/n। এইটা তুমি শর্টকাট হিসেবে এমসিকিউ এর জন্য রিটেন দুইটার জন্য চাইলে অ্যাপ্লাই করতে পারো। বেগ থেকে যদি তোমার সৃজনশীল এমসিকিউ টাইপ যাই বলুক যদি আসে, এটা হচ্ছে তোমার বেগের রাশিমালা। এটা হচ্ছে বেগের রাশিমালা। এই বেগ এবং ব্যাসার্ধ এই দুইটা জিনিস যদি তুমি জানতে পারো, তুমি সবকিছু বের করতে পারবা। তুমি সবকিছু বের করতে পারবা। একটু বলে রাখি, কাজে লাগবে, অ্যাডমিশনে এগুলো খুব কাজে লাগে। কি কি বের করতে পারবা তুমি এখানে, এই যদি এই দুইটা জানো? বেগ ও ব্যাসার্ধ যদি জানি, আমরা ভরবেগ বের করতে পারবো, কারণ mvn v সমান mvn। ভরবেগ বের করতে পারবো, কৌণিক ভরবেগ বের করতে পারবো, কৌণিক ভরবেগ সমান কি mvr, তাহলে vn rn। তারপরে চাইলে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বের করতে পারবো। কেন্দ্রমুখী ত্বরণ কি v স্কয়ার বাই r, তার মানে vn এর স্কয়ার বাই rn বের করতে পারবো। তারপরে কেন্দ্রমুখী বলও বের করতে পারবো, mv স্কয়ার বাই r। যেখানে vr সেখানে আমরা এইগুলা ইউজ করব, vn ইউজ করব, rn ইউজ করব। তোমার কৌণিক বেগ বের করতে বলতে পারে, vn বাই rn। এরপরে তোমার 2π বাই ওমেগা বের করতে পারে, পর্যায়কার বের করতে বলতে পারে। এইগুলা সব বের করতে পারবো যদি তুমি এই জিনিসটা জানো, মানে বেগ এবং ব্যাসার্ধ যদি জানতে পারো। বেগ এবং ব্যাসার্ধ যদি তুমি জানতে পারো। এখন এইখান থেকে আমরা অনেকগুলা কোশ্চেন সলভ করতে পারি চাইলে। দেখো প্রথমত তোমার বলতে পারে ব্যাসার্ধ তিনটার অনুপাত কত হবে, তিনটা ব্যাসার্ধের অনুপাত কত হবে। তা দেখো আর এর সাথে এন এর সম্পর্ক ছিল এরকম, ভি এর সাথে এন এর সম্পর্ক এরকম, ভি এর সাথে এন এর সম্পর্ক কেমন এরকম। তারপরে তোমার কৌণিক বেগের অনুপাত যদি বলে, কৌণিক বেগের সাথে ভি এর সম্পর্ক আর এর সম্পর্ক কেমন। দেখো কৌণিক বেগের সাথে আমরা যদি কৌণিক বেগের সাথে সম্পর্ক দেখি, কৌণিক বেগ সমান কি ভি বাই আর। তো দেখো উপরে ছিল কি, উপরে ছিল হচ্ছে ভি, ভি এর সাথে এন এর সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক। তারপর আর এর সাথে সম্পর্ক ছিল কি সমানুপাতিক, এন স্কয়ার। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে কি পাবা, আলটিমেটলি তুমি এখান থেকে কি পাবা, 1 বাই এন কিউ পাবা না। এখানে পাবা 1 বাই এন কিউ ওমেগার সাথে। আমি এটা একটু পরে বলি, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক এমসিকিউ আসে সেজন্য এটা বলতেছি। এটা মুখস্থ করার জিনিস না, কোশ্চেন পাবা এগুলা, এটা আসে। তারপরে তোমার কৌণিক ভরবেগ যদি বলে, এল এর সাথে এম ভি আর, ভিএন এর সম্পর্ক, ভিএন এর সম্পর্ক কেমন, ভিএন এর সম্পর্ক ছিল এন স্কয়ার, আর বেগের সম্পর্ক এইটা, তার মানে আলটিমেটলি এল এর সাথে এন এর সম্পর্ক সমানুপাতিক আসে। তারপরে তোমার যদি কেন্দ্রমুখী ত্বরণ বলে, এ এর সাথে ভি স্কয়ার বাই আর স্কয়ার, তার মানে 1 বাই এন স্কয়ার, 1 বাই এন স্কয়ার বাই এন স্কয়ার। তার মানে আলটিমেটলি এখানে আসবে 1 বাই এন 4। তাহলে যেটা বলতেছিলাম, এইখানে যদি আমার R1 is to R2 is to R3 বলে, তখন এখানে কি হবে, শুধু এখানে বসে দিবা 1, 1 এর স্কয়ার is to 2 এর স্কয়ার is to 3 এর স্কয়ার, এইভাবে যাবে। তারপরে তোমার ধরো বললো এই বেগের v1 is to v2 is to v3, তখন কি দিবা, ব্যস্তানুপাতিক না, ব্যস্তানুপাতিক। তাহলে 1 by 1 is to 1 by 2 is to 1 by 3। তারপরে ধরো কৌণিক বেগের কথা বলতেছে, ওমেগা 1 is to ওমেগা 2 is to ওমেগা 3 কেমন আছে, 1 by n কিউ, তার মানে 1 by 1 এর কিউ is to 1 by 2 এর কিউ is to 1 by 3 এর কিউ। তারপরে তোমার এখান থেকে কৌণিক ভরবেগ বলতে পারে L1 is to L2 is to L3, এখানে কেমন সমানুপাতিক, তাহলে 1 is to 2 is to 3। তারপরে তোমার এখান থেকে কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলতে পারে A1 is to A2 is to A3, সেক্ষেত্রে কি হবে এখানে
4 না, n এর পাওয়ারে 4, তার মানে 1/1 এর পাওয়ারে 4, 1/2 এর পাওয়ারে 4, 1/3 এর পাওয়ারে 4। এরপরে তোমার এখান থেকে পর্যায়কাল t1 is to t2 is to t3 বের করতে বলতে পারে। t সমান 2 ওমেগা, ওমেগাতে কি ছিল? ওমেগাতে ছিল 1/n কিউ, তাহলে শুধু n কিউ আসবে এখানে। টি কি আসবে? টি আসবে শুধু n কিউ, ব্যস্তানুপাতিক না ওমেগার? ওমেগার ব্যস্তানুপাতিক। তাহলে ওমেগাতে কি ছিল যেটা, তার উল্টা করে দিবা। 1 এর কিউ is to 2 এর কিউ is to 3 এর কিউ, 27 is to 8 is to 1। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এটা আসে প্রায় অন্য রাইটারের বইয়ে এই জিনিসটা আছে। তাহলে এগুলো শিখছি। এবার আসো শক্তি রাশিমালা। শক্তি নিয়ে আমরা যদি কথা বলি, পরমাণুর n-তম কক্ষপথের মোট শক্তি নির্ণয়। সেই চিত্রটার কথা চিন্তা করো, সেই চিত্রটার কথা চিন্তা করো। সেন্টারে ছিল এই সেন্টারে ছিল আমার জেডি, যেটাকে আমরা কিউ বলতে পারি। কক্ষপথে এখানে যেটা ছিল সেটা আমরা ছোট হাতের কিউ বলতে পারি, মানে এখানে ইলেকট্রন ঘুরতেছিল, মাঝখানে আমাদের ব্যাসার্ধ কি ছিল? আর ছিল। এখানে আমরা কি বের করব? গতিশক্তি বের করব, মোট শক্তি বের করব। দেখো একটু খেয়াল করো, মোট শক্তি সমান কি জানি আমরা? গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি সমান তো হাফ এম ভি স্কোয়ার। এটুকু তো সমস্যা নাই, হাফ এম ভি স্কোয়ার, ভি বলতে ভিএন এর স্কোয়ার। ভিএন এর রাশিমালা তো আমরা জানি, এটাও বসাতে পারো, অথবা তুমি ওখানে যে রাশিমালাটা দেখছিলে সেটা চাইলে বসাতে পারো, ইচ্ছা। জেড স্কোয়ার বাই 2h এপসিলন নট এম, ওটাও দিয়ে করা যায়, ইচ্ছা। কিন্তু এইটা দিয়ে করাটাই এইখানে বেটার, এইটা দিয়ে করাটা এই জায়গার জন্য কি হয়ে যায়? বেটার হয়। এইখানে দেখো মাইনাস ইভি আসছে, ইপি সমান কি আসছে? মাইনাস ইভি আসছে। ইপি সমান এখানে এরা মাইনাস ইভি করছে। এই ভিটা কি? বিভব শক্তি। দেখো একটা জিনিস তো জানো, বা আমরা জানি, কি জানি? ই সমান কি? ভি কিউ না? এইটাই করছে এখানে, এই কিউ এর পরিবর্তে ই দিছে, ই সমান ভি দিছে, এই যায়। তাহলে বিভবের রাশিমালা 1/4 কিউ বাই আর, কিউ বলতে ই বাই আর। তো এখানে আরেকটা ই ছিল বলে ই স্কোয়ার বাই আর এন করছে এটা দিয়ে। আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করছে, দেখো এই ক্যালকুলেশনটুকু তো করতে পারবা। করে দেখো ই এন সমান এখানে কি আসছে? ই এন সমান প্লাস এই জিনিসটা আসছে এখানে। এরপর এখানে তুমি আর এন এর মানটা বসাও, আর এন এর মানটা বসালে আলটিমেটলি লাস্ট তুমি এই জিনিসটা পাচ্ছ। এখন এটা মুখস্থ করবা, এটা মুখস্থ করবা না, কোনটা মুখস্থ করতে হবে? এইখান থেকে ই এন, পরীক্ষার হলে তো তুমি বের করতে পারবে না, এই জন্য একটু মুখস্থ রাখতে বেশি ভালো হয়। ই এন সমান, মনে রাখতে হবে কি? ই এন সমান জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4, মাইনাস তো হবেই, নিচে কি হবে? 8 এইচ স্কোয়ার এপসাইলন নট এর স্কোয়ার এন্ড এন স্কোয়ার। এইটা মনে রাখতে হবে। এটাই হচ্ছে তোমার এন-তম কক্ষপথের মোট শক্তির রাশিমালা। এন-তম কক্ষপথের এটাই মোট শক্তির রাশিমালা। মোট শক্তি এখানে দেখো খেয়াল করে নেগেটিভ, মোট শক্তিটা এখানে দেখা যাচ্ছে কি? নেগেটিভ। কেন নেগেটিভ? বলাই আছে, অসীমের দিকে ইলেকট্রনকে সরিয়ে নিতে হলে কাজ সম্পাদন করতে হয়, সেই জন্য এইটা। এখন এইটা যদি তোমার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ক্ষেত্রে হয়, এটা যদি তোমার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ক্ষেত্রে হয়, সেখানে তুমি এই মানগুলো বসায় দিবা। বসালে আলটিমেটলি তুমি কি পাবা? ই1 সমান -13.6 ইলেকট্রোভোল্ট। এখন এইটাকে আমি একটু ভেঙে করি, দেখো ভেঙে বলতে আমরা এখানে বলি, আমি যদি ই এন সমান এখানে যদি আমরা একটু ভেঙে লিখি, এম মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ স্কোয়ার এপসিলন নট এর স্কোয়ার। এই পার্টটা ইনটু এখানে রাখলাম জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেড এর মান 1, এন এর মান 1, তখন তুমি এই পার্টটা কি পাচ্ছ? এই -13.6 পাচ্ছ না? -13.6 ইলেকট্রোভোল্ট ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে আমরা ই এন সমান এটা লিখতে পারি। তাহলে এইটাই কিন্তু আমার শর্টকাট হিসেবে ব্যবহৃত হবে।
এটা আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করব। তুমি এই সূত্রটা লিখে তারপর এটা লিখতে পারো, অথবা সরাসরি এটা লিখতে পারো, ইচ্ছা কি করবা সেটা তোমার একান্ত ইচ্ছা। তাহলে এখান থেকেও আমরা দেখো কি লিখতে পারি, en সমান, একটু তাকাও, en সমান কি -13.6/6 জেড স্কয়ার বাই এন স্কয়ার। যদি এটা হাইড্রোজেন হতো তাহলে জেড এর মান 1 দিতাম, তখন আমরা এইটুকু পাইতাম। তাহলে এর সাথে এন এর সম্পর্ক পাচ্ছি আমরা, এখান থেকে আমরা এর সাথে এন এর সম্পর্ক পেয়ে যাচ্ছি। এগুলো আমাদের কিন্তু আলটিমেটলি পড়া কমপ্লিট। অনুমোদিত কক্ষপথগুলোতে ইলেকট্রন স্থায়িত্বকাল কত, মানে নিউক্লিয়াসে পতিত হতে কতক্ষণ সময় লাগবে, 10⁻⁸ সেকেন্ড সময় লাগবে। এনতম কক্ষপথের ব্যাসার্ধ যেটা পড়ছি, এনতম কক্ষপথের বেগ পড়ছি, এনতম কক্ষপথের শক্তি পড়ছি, যা যা পড়ছি যেভাবে বলছি শর্টকাট গুলো তুমি মেইলি মনে রাখবা। এটা দেখো, প্রথম অনুমোদিত কক্ষপথে বোর কক্ষপথের ব্যাসার্ধ বের করো ও ভূমি অবস্থার শক্তি নির্ণয় করো। এইটা যদি বলে তখন তুমি পুরোটাই করবা, পুরোটাই সূত্র দিয়েই করবা যদি এইটা আসে। এটা করাইছি কিন্তু। শক্তি নির্ণয়টা শুধু একটু দেখায় নাই, শক্তি নির্ণয় তো সেম জিনিস, শুধু মানগুলো বসাবা। শুধু যদি তুমি ব্যাসার্ধ নির্ণয়টা শিখো এই সূত্র দিয়ে, জেড সহ সূত্রটা মনে রাখবা, শুধু এখানে মান বসায় দেওয়া ছাড়া কোনো কাজ নাই। আবারও বলতেছি, যদি তোমার প্রথম কক্ষপথের বের করতে বলে, মানে হাইড্রোজেনের বের প্রথম কক্ষপথ, দ্বিতীয় প্রথম কক্ষপথের বেগ, ব্যাসার্ধ, শক্তি বের করতে বলে, তখন মান বসায় করবা। আর যদি অন্য কিছু বলে তখন তুমি ডিরেক্টলি শর্টকাট দিয়ে করবা। যেমন এটা দেখো, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ণয় করো, তৃতীয় কক্ষের জন্য ব্যাসার্ধ কত হবে। তাহলে এখান থেকে তুমি কি করবা, দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 সমান তুমি কি করবা, -13.6 ইলেকট্রোভোল্ট ইন্টু জেড স্কয়ার বাই এন স্কয়ার, না জেড স্কয়ার বাই এন স্কয়ার, হাইড্রোজেন যেহেতু বলছে জেড এর মান 1 এর স্কয়ার, আর দ্বিতীয় কক্ষপথ বলছে এন এর মান 2 এর স্কয়ার দিবা, তাই 13.6/2, 13.6/4, তার মানে কত আসে এটা, 3 পয়েন্ট সামথিং, যেটা এখানে আসছে। 13.6 কে 4 দিয়ে ভাগ করবা। ব্যাসার্ধের ক্ষেত্রে সেম জিনিস করবা, ব্যাসার্ধের ক্ষেত্রে কি করবা, আর এন সমানুপাতিক কি ছিল, এন স্কয়ার, আর এন সমান আমরা পড়ছিলাম কত, 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কয়ার বাই জেড। তো এখানে তো জেড এর মান 1, তাই শুধু এন স্কয়ার দিবা, এখানে এন বলতে 2 এর স্কয়ার দিতে হবে, 4 গুণ করতে হবে। এটা যদিও হওয়া কম, একটু কম পসিবল, তারপর একটু মনে রাখতে হবে। একটা উত্তেজিত অবস্থা শক্তি দেওয়া আছে, এটা বোধতত্ত্ব অনুসারে ইলেকট্রনটার কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ বের করতে গেলে আমার কি লাগে, NH/2π লাগে। তা আমার শুধু এনটা দরকার, কি করবা, আমরা দেখো শর্টকাট পড়ছি, En সমান পড়ছি -13.6 ইন্টু এন স্কয়ার বাই জেড স্কয়ার, জেড স্কয়ার বাই এন স্কয়ার, উল্টা বলছি, জেড স্কয়ার বাই এন স্কয়ার। এইখানে En এর মানটা তোমার দেওয়া আছে, যেহেতু এটা হাইড্রোজেন বলছে, জেড এর মান কত, জেড এর মান তোমার 1, তখন তুমি এখানে এন স্কয়ার সমান কি পাবা, এন স্কয়ার সমান তুমি পাবা -13.6 ডিভাইডেড বাই -0.85, এটা করে ফেলবা, দিয়ে এন সমান রুট করে দিবা, এটা যেটা আসবে ওইটাই হবে তোমার এন এর মান। ওই এন এর মানটা এখানে বসায় দিয়ে তুমি কৌণিক ভরবেগ বের করে ফেলবা। 18 ইলেকট্রোভোল্ট শক্তি সম্পন্ন একটা ইলেকট্রনের সঙ্গে একটা হাইড্রোজেন পরমাণু ধাক্কা লাগার ফলে পরমাণুটা উচ্চ শক্তি স্তরে উত্তেজিত হলো, ইলেকট্রনটার গতি কমে গেল। পরমুহূর্তে পরমাণু থেকে 1650 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা ফোটন নিঃসরিত হলো। ধাক্কা লাগার পর ইলেকট্রনটার বেগ কত হবে সেটা নির্ণয় করো। এই প্রথমে দেখো কি কি ইনফরমেশন আছে। 18 ইলেকট্রোভোল্ট একটা শক্তি আছে, 18 ইলেকট্রোভোল্ট একটা শক্তি আছে, এটা কি ইলেকট্রনের প্রাথমিক গতিশক্তি। এইটা একটা হাইড্রোজেনের সাথে ধাক্কা লাগছে, ধরো এই একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা কার সাথে ধাক্কা লাগছে, হাইড্রোজেনের সাথে ধাক্কা লাগছে। এর ফলে এই হাইড্রোজেন পরমাণুটা কি হয়েছে, উচ্চতর শক্তি স্তরে লাফিয়ে গেছে, যার জন্য কি হয়েছে, ইলেকট্রনের বেগটা কমে গেছে, ধাক্কার পরে কি হয়েছে, ইলেকট্রনের বেগটা ডিক্রিজ করছে, ইলেকট্রনের বেগ ডিক্রিজ করছে, ভি কমে গেছে, আর এই হাইড্রোজেনটা কি করছে, উচ্চ শক্তি স্তরে লাফিয়ে গেছে। পরে ওই হাইড্রোজেন পরমাণু থেকে একটা ফোটন বের হয়েছে, এই হাইড্রোজেনটা যে উপরে গেছিল এখান থেকে একটা ফোটন বের হয়েছে, সে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা কি পাবো, শক্তি পাবো। যেহেতু ফোটনটা, এই হাইড্রোজেনটা কি হচ্ছিল, ধরো আগে ছিল এক শক্তি স্তরে, সেখান থেকে উপরের দিকে শক্তি স্তরে চলে গেছে, তো সেখানে শক্তির কি হয়েছে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ হয়েছে, তাই সেই শক্তির শোষণটা কি, AC/λ।
তোমার ল্যামডার মান দেওয়া আছে, সেইখান থেকে আমরা বের করে নিলাম যে বাহ্যিক ইলেকট্রন থেকে পরমাণু কতটুকু শক্তি নিছে, শক্তি শোষণ করে নিছে কতটুকু, সেটা বের করছি। আর ইলেকট্রনের প্রাথমিক গতিশক্তি দেওয়া আছে, ইলেকট্রন তো তখন ধাক্কা লাগতেছিল হাইড্রোজেনের সাথে, সেইখানে একটা শক্তি দেওয়া আছে, এই যে 18 ইলেকট্রোভোল্ট, সেটা আমরা জুলে করে নিয়েছি, কারণ আমরা এই হাইড্রোজেন থেকে যে আমরা প্রোটন পাচ্ছিলাম তার শক্তিটা এটা পেয়েছি। তাই প্রাথমিক গতিশক্তি ছিল এটা। আর এই প্রাথমিক গতিশক্তি বলতে কি, এইখানে হাইড্রোজেনের সাথে ধাক্কা লাগার আগে যে গতিশক্তিটা ছিল, হাইড্রোজেনটা যখন ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে সেখান থেকে যে একটা ফোটন বের হয়ে গেছে, ফোটন বের হলে কি হয়েছে, ইলেকট্রনের বেগ কমে গেছে না? বেগ কমে গেছে মানে কি, কিছু শক্তি এই হাইড্রোজেন নিয়ে গেছে, সেই শক্তিটা কত, এই 1.2 ইন্টু 10⁻⁻18 জুল। তাহলে এই ইলেকট্রনের যে শক্তি ছিল তার থেকে যদি এই ফোটনের শক্তিটা বাদ দিই, তাহলে এই অবশিষ্ট ইলেকট্রনের কতটুকু বেগ আছে এটা বুঝতে পারবো। দেখো, ধরো এখানে তোমার হাইড্রোজেনের ছিল 100 জুল শক্তি, সেখান থেকে এই ফোটনটা তোমার 10 জুল শক্তি নিয়ে চলে গেছে, তাহলে বাকি থাকলো 90 জুল। সেই 90 জুল এখন কার আছে, বাদ বাকি এই যে অবশিষ্ট ইলেকট্রন তার আছে। এই 90 থেকে আমি কি বেগ বের করতে পারবো সেটাই। তাহলে ধাক্কা লাগার পরে ইলেকট্রনটার কতটুকু গতিশক্তি আছে ওইটা বিয়োগ করে নিলাম। বেগ গতিশক্তি সমান কি, হাফ এম ভি স্কয়ার, সেখান থেকে তুমি বেগটা বের করে নিবা। হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষ থেকে অবস্থান করলে কত গুণ হবে, এটা তো পারার কথা, এটা নিয়ে বলার কিছু নাই, 6ও পারবা, 6 সমস্যা নাই, শুধু এটা একটু মনে রাখবা। ইলেকট্রনের বেগ 1/137 সি, 1/137 সি। আচ্ছা, এবার শক্তির ওই যে শোষণ বা বিকিরণের যে কথাটা আছে, ওইটা কেমিস্ট্রিতে যে সূত্র দিয়ে মনে রাখছিলে সেটা দিয়ে মনে রাখবা। তুমি যদি চাও এখান থেকে প্রমাণ করতে পারো E2 মাইনাস E1 দিয়ে, E2 মাইনাস E1 দিয়ে প্রমাণ করতে পারো। তাহলে আমরা ডিরেক্টলি বলবো ডেল ই সমান কি, এইচ বাই ল্যামডা ছিল, সেটা দিয়ে করবা। এখানে ডেল ই সমান কি আসে, E2 মাইনাস E1 করলে জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইচ 8 এইচ স্কোয়ার এপসাইলন নট 1/n1 স্কোয়ার 1/n2 এর স্কোয়ার, এটা আসে, এটা আমার চলে আসে ই এর রাশিমালা এটা। যদি তোমার এখান থেকে এই সমান এইচ বাই ল্যামডা এফ বের করতে বলে, এফ বের করতে বললেও সেম জিনিস, এফ সমান কি 1/ল্যামডা, 1/ল্যামডা বের করতে বললেও তোমার এই সেম জিনিস। তা হিসেব করে কি দেখা গেছে জানো, হিসেব করে দেখা গেছে কি, যে এই এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 স্কয়ার 8, আচ্ছা ওটা না, আমি এখানে একটু একটু মডিফাই করতে হবে। এখানে আসে কি, এখানে তোমার এফ সমান কি সি বাই ল্যামডা না, এই ই সমান তো এইচ, ই সমান কি এইচ এফ না, ই সমান কি এইচ এফ বা এইচ নিউ। তাহলে একটা এইচ কি হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে না এফ বের করতে গেলে। আমি বলতে চাচ্ছি এখানে এইচ এফ, তাহলে তুমি যদি এফ বলো তাহলে এইচ কি একটা ভাগ হয়ে যাবে না এখানে, তখন তুমি কি পাবা, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 8 এইচ কিউ এপসাইলন নট 1/n1 এর স্কোয়ার 1/n2 এর স্কোয়ার। তাই এইখানে এফ এর পরিবর্তে আমরা 1/ল্যামডা ইউজ করছি, একই জিনিস, এফ এর পরিবর্তে আমরা 1/ল্যামডা ইউজ করছি, জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এইচ কিউ এপসাইলন নট 1/n1 এর স্কোয়ার 1/n2 এর স্কোয়ার। এই জায়গায় তোমার এই টোটাল মানটা হিসেব করে দেখা গেছে এইটা রিডবার্গ ধ্রুবকের সমান, কেমিস্ট্রিতে কিন্তু এটা বলছিলাম। তাহলে এখানে আলটিমেটলি আমরা তাহলে সূত্র কি পাই, 1/ল্যামডা সমান আর এইচ ইন্টু জেড স্কোয়ার 1/n1 এর স্কোয়ার 1/n2 এর স্কোয়ার। এই সূত্রটাই তুমি আলটিমেটলি মনে রাখবা। আর এই আর এইচ এর মান কত, এই ফিজিক্স এর ক্ষেত্রে 1.0967 ইন্টু 10⁻⁷ পার মিটার। এই তাহলে এই সূত্রগুলা আলটিমেটলি যদি মনে রাখো তাহলে কিন্তু অনেক কিছুই হয়ে যাবে।
একটা টপিক মোটামুটি মানে পরমাণু মডেলের যে টপিকটা ছিল সেই টপিকটা আমরা মোটামুটি এখানটাতে ক্লোজ করতে পারলাম। এবার আসো পরবর্তীতে এখানে নিউক্লিয়াস নিয়ে কথা আছে। তার আগে দেখো বোর কক্ষপথগুলোকে কেন স্থায়ী কক্ষপথ বলা হয়? কেন স্থায়ী কক্ষপথ বলা হয়? কারণ এইখানে ইলেকট্রনগুলো শক্তি ক্ষয় না করে কক্ষপথে ঘুরতে থাকবে সেটা। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ ঘূর্ণনের ক্ষেত্রে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল কে যোগাবে? কুলম্ব বল যোগাই থাকবে বা স্থির তড়িৎ বল এটা সরবরাহ করবে। এইখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম যতগুলো আছে এই টপিক থেকে সেগুলো সব করে ফেলতে হবে। এখানে আমি আর ওইগুলা নিয়ে আলোচনা করতেছি না। টেস্ট পেপার থেকে এগুলা একটু মোটামুটি দেখে ফেলবা। আচ্ছা, এবার আসো নিউক্লিয়াসের গঠন। আমরা জানি রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। এটাকেই পরমাণুর শক্তির আধার বলা হয়। আমরা বায়োলজিতেও পড়ছি এটা হচ্ছে প্রাণ। নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে কি মেইনলি প্রোটন আর নিউট্রন থাকে। এদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। এমসিকিউতে কিন্তু এটা আসবে যে নিউক্লিয়াসের অভ্যন্তরে আমরা জানি প্রোটন নিউট্রন থাকে, এই দুইটাকে একত্রে আমরা নিউক্লিয়ন সংখ্যা বলি। প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন চার্জ নাই। নিউট্রনের কোনো চার্জ নাই, প্রোটন পজিটিভ চার্জ যুক্ত। আর যে কয়টা প্রোটন থাকে স্বাভাবিক অবস্থায় ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের আকারটা ছোট, নিউক্লিয়াসের গঠনটা জটিল। নিউক্লিয়াস হতে ইলেকট্রন নির্গত হয়। আলফা কণা ও গামা রশ্মির বর্ণালী হতে জানা যায় যে নিউক্লিয়াস হতে আলফা কণা গামা রশ্মি বের হয়, সাথে নিউট্রিনো বের হয়। তাহলে নিউক্লিয়াস থেকে কি কি বের হয়? আলফা, গামা এবং নিউট্রিনো। ইলেকট্রনটা বের হয় এটা এভাবে তো বলা যাবে না। নিউট্রিনোটা হচ্ছে ভর নিরপেক্ষ, ওই চার্জ নিরপেক্ষ কণা। আবার মাঝে মাঝে দেখো মহাজাগতিক কসমিক রে গবেষণা হতে জানা যায় নিউক্লিয়াসের অভ্যন্তরে আরো একটা মৌলিক কণিকা আছে, মেসন। তাই নিউক্লিয়াসে কি বের হচ্ছে? আলফা, গামা, নিউট্রিনো, মেসন। এই কথাগুলো মনে রাখবা। হাইড্রোজেনে তো কোনো নিউট্রন থাকবে না, জানো এগুলা। কেমিস্ট্রিতে ডিটেলস এগুলা নিয়ে আলোচনা করেছি। ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত আমরা জানি, 9.1 ইন্টু 10⁻³ কেজি। চার্জ কত এটাও মুখস্থ করবা, প্রোটনের ভর মুখস্থ করবা, প্রোটনের চার্জ মুখস্থ করবা, নিউট্রনের ভর, নিউট্রনের চার্জ সব মুখস্থ করতে হবে, কারণ এই অধ্যায়ে এইগুলাই তো সব। নিউক্লিয়াসের সংকেত। একটা নিউক্লিয়াসকে আমরা কিভাবে লিখি? আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি কেমিস্ট্রিতে। ধরো এই হচ্ছে একটা পরমাণু, এখানে আমরা এ বলি, এখানে জেড বলি, এখানে আমরা চার্জ বলি, এখানে আমরা সংখ্যা বলি। এটাই হচ্ছে নিউক্লিয়াসের সংকেত। এ আর জেড এই দুইটা বিয়োগ করলে আমরা কি পাই? নিউটন নাম্বার। এটা কি ভর সংখ্যা? এ মানে জেড মানে নিউটন নাম্বার। যেরকম ইউরেনিয়ামের এক্সাম্পলটা বলা হয়েছে, এরকম হাজার হাজার এক্সাম্পল দেওয়া যায়। আমরা অনেক কিছু কিন্তু কেমিস্ট্রিতে পড়ছি। এবার আসলে মেইন জিনিস, এখান থেকে আমাদের সৃজনশীল আসার সম্ভাবনা আছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কার উপর নির্ভর করে? এর ভর সংখ্যার উপর নির্ভর করবে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ শুধুমাত্র এর ভর সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। বিভিন্ন মৌলের নিউক্লিয়াসের ব্যাসার্ধ আলাদা আলাদা। একটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর নিম্নলিখিত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। সেটা কি? আর সমান আর নট এ টু দি পাওয়ার 1/3। কিভাবে আসে এই জিনিসটা? এটাই হচ্ছে এখন এর কোশ্চেন। প্রথম লাইনে কি লেখা আছে? ব্যাসার্ধ কার উপর নির্ভর করে? ভর সংখ্যার উপর নির্ভর করে। ব্যাসার্ধটা ভর সংখ্যার উপর নির্ভর করে। তাহলে ব্যাসার্ধটা আমরা কোথা থেকে পাবো? আয়তন থেকে পাবো। তার মানে বোঝা যাচ্ছে আয়তনটা ভর সংখ্যার সমানুপাতিক। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই আর কিউ। এটা সমানুপাতিক কি হচ্ছে?
এ হচ্ছে, তাহলে এখানে 4/3 তো কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলতে পারি আর কিউ সমানুপাতিক এ। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো আর সমানুপাতিক a টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট পদ নিয়ে আসতে হয়, সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে গেলে সমান চিহ্ন নিয়ে আসতে হবে, আর নট বললাম a টু দি পাওয়ার 1/3। এইটাই হচ্ছে তোমার নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। কিভাবে আসছে দেখাই দিলাম। তাহলে একটা কথাই মনে রাখতে হবে, ব্যাসার্ধ ভর সংখ্যার উপর নির্ভরশীল। দেখো এখানে a কি ভর সংখ্যা না, আবার ক্ষেত্রফল মনে করো না জানো, এই হচ্ছে এখানে ভর সংখ্যা, এই হচ্ছে এখানে ভর সংখ্যা। এই আর নটটা হচ্ছে তোমার ফার্মি কনস্ট্যান্ট। এই আর নটের মানটা মুখস্থ রাখতে হবে, এটাকে বলা হয় ফার্মি কনস্ট্যান্ট। 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার, খুব ইম্পর্টেন্ট। বা 1.2 ফেমটোমিটার বলা যায় এটা। 10 টু দি মাইনাস 15 মানে কি 1 ফেমটোমিটার না, তাহলে কি বলা যায় এটা আর নট সমান 1.2 ফেমটোমিটার, ফার্মি কনস্ট্যান্ট, ফার্মি কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে দেখো তারপরে আছে নিউক্লিয়াসের আয়তন ও ঘনত্ব। এটা আয়তন নির্ণয় তো বললামই। এইখানে আয়তন বলতে পড়বে কি 3r কিউব। এই আর বলতে এই জায়গায় দেখো আমরা যে আর বলছি না, এই আর এর জায়গায় এখন এই মানটা বসে দিতে হবে। এই আর এর জায়গায় এখন এই মানটা বসে দিতে হবে, আর নট কিউ ইন্টু এ। তাহলে এখানে তুমি যদি বসাও, দেখো এখানে একটু শর্ট করছে, শর্ট না করে তুমি যদি ডিটেলস করো 4/3 পাই, আর এর জায়গায় কি বসবে আর নট a টু দি পাওয়ার 1/3 এর কিউব। এইটা করলে দেখো এখানে কি হবে, 3 কেটে যাবে, তাহলে আর কিউ আর নট কিউ আসবে আর এটাই আসবে। নিউক্লিয়াসের আয়তন এটাও দেখো শুধুমাত্র ভরসাঙ্কের উপর নির্ভর করতেছে। নিউক্লিয়াসের আয়তন শুধুমাত্র ভরসাঙ্কের উপর নির্ভর করবে, প্রোটন বা নিউট্রনের উপর কোনো নির্ভর করে না। যদি ঘনত্ব বের করতে পারে, ঘনত্ব কি রো সমান কি এম বাই ভি না, আমরা ঘনত্ব কি জানি, নিউক্লিয়াসের ঘনত্ব সমান হচ্ছে এম বাই ভি। নিউক্লিয়াসের ভর কি হবে, নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, এই দুটো থাকে। নিউক্লিয়াসের এই প্রোটন প্লাস নিউট্রন এটাকে আমরা কি বলি ভর সংখ্যা না, প্রোটন প্লাস নিউট্রন এটাকে বলি ভর সংখ্যা। এটাকে আলটিমেটলি এম। কয়টা আছে, ধরো প্রোটনের ভরও এম, নিউট্রনের ভরও এম, তাই এম যদি বলো তাহলে হয়ে যাবে, কারণ এ হচ্ছে কয়টা নিউক্লিয়াসের ভর সংখ্যা, আর প্রোটন নিউট্রনের ভর হচ্ছে এম। এম এর পরিবর্তে তুমি এখানে এম বসাবা, আর আয়তনটা তুমি একটু আগেই তো বের করে নিয়েছো এখানে 4/3 পাই আর নট কিউ এ। তাহলে আলটিমেটলি এখান থেকে এইটাও একটা সূত্র। একটা মনে রাখবা, শুধু নিউক্লিয়াসের ব্যাসার্ধটা, বাকিগুলো বের করে নিবা। এইখানে কিন্তু কি নাই, ভর সংখ্যাটা নাই। তাই নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু ভর সংখ্যা নির্ভর করবে না। এইটা এমসিকিউ তে আসবে, নিউক্লিয়াসের ঘনত্ব সকল মৌলের ক্ষেত্রে সমান। এমসিকিউ তে আসবে, বলবে দুইটা নিউক্লিয়াসের পাশাপাশি আলাদা আলাদা মান দেওয়া থাকবে, সেইখানে তোমার বলবে নিউক্লিয়াসের ঘনত্ব বের করো, তাহলে ঘনত্ব কি হবে, সেম হবে। যদি ঘনত্ব অনুপাত বলে, যদি ঘনত্ব অনুপাত বের করতে বলে তখন কি বলবা 1:1। কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ ঘনত্ব নির্ণয় করো। তো ব্যাসার্ধ নির্ণয় করবে কিভাবে, ভর সংখ্যা জানো, তাহলে এই সূত্র দিয়ে বের করবা। এ এর মান কত, সেটা আর নটের মান তো বলছি, এর মানটা শুধু এখানে দিবা 27 দিয়ে, এটা হচ্ছে ভর সংখ্যা। ঘনত্ব কি এম বাই ভি, এম এর মানটা বের করতে হবে। 27 প্লাস 13, 27 প্লাস 13 না, কারণ আমরা জানি ভর সংখ্যা নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন থাকে কয়টা, অ্যালুমিনিয়ামে প্রোটন হচ্ছে 13টা, তাই 13 ইন্টু এই যে এইটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। আর থেকে নিউট্রন, নিউট্রন কয়টা 14টা, 27 থেকে 13 বাদ দাও, 14 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27। অথবা তুমি এইভাবে বলবা যে টোটাল ভর সমান প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা যোগ করবা, যোগ করে এখানে এম দিবা। এই জন্য কিন্তু আমরা এখানে এম বলছিলাম। এখান থেকে তুমি ঘনত্ব বের করে ফেলেছো, এটা পারবা। এই যে ঘনত্ব পানির ঘনত্ব অনুপাত বের করো, নিউক্লিয়াসের ঘনত্ব বের করে পানির ঘনত্ব বের করতে হবে, এইটা একটু খেয়াল করো, এই কোশ্চেনটা একটু খেয়াল করো।
একটা স্থির নিউক্লিয়াস হঠাৎ দুই টুকরায় বিভক্ত হলো। একটা স্থির নিউক্লিয়াস হঠাৎ দুই টুকরায় বিভক্ত হলো। খণ্ড দুইটার বা টুকরা দুইটার বেগের অনুপাত যদি 1:27 হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? এখানে তোমার ভরের অনুপাতও বলতে পারে, গড় ব্যাসার্ধের অনুপাতও বলতে পারে, ভর সংখ্যার অনুপাতও বলতে পারে, বিভিন্ন ভাবে থাকতে পারে এটা, বিভিন্ন ভাবে এটা থাকতে পারে। তা যখন আমরা সংঘর্ষের কথা চিন্তা করি, একটা স্থির বস্তু, তুমি একটা চিন্তা করো, এই হচ্ছে একটা স্থির বস্তু, এই বস্তুটা এখন দুই ভাগে ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই একটা বস্তু হয়ে গেছে, একটা বস্তু হয়ে গেছে, এটা সামনের দিকে, এটা সামনের দিকে অগ্রসর, এটা m1 আর এটার ভর যদি m2 হয়, এটা v1 আর এটা হচ্ছে v2 বেগ, এটা হচ্ছে v2 বেগ। তাহলে এখানে যদি তুমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করো, তাহলে কি আসবে? m ইন্টু জিরো, এটা যেহেতু স্থির ছিল, এই যে বলা আছে স্থির, তখন আমরা কি পাইতাম এখানে? m1 v1 প্লাস m2 v2 পাইতাম। তাহলে এখান থেকে যদি তুমি হিসেবে নিয়ে আসো, তাহলে কি আসে? m1 v1 সমান মাইনাস m2 v2। কিন্তু আমরা শুধুমাত্র মান যদি হিসেব করব, শুধুমাত্র মান বিবেচনা করব, মান বিবেচনা করলে আমার কি আসে? m1 v1 সমান m2 v2 আসে। তাহলে এই জায়গাটাতে তোমার v1 v2 এর অনুপাত দেওয়া আছে, তুমি এখানে m1 m2 এর অনুপাতটা বের করে নাও। এখান থেকে, এই জায়গা থেকে আমরা m1 m2 এর অনুপাত বের করে নিয়েছি, 27/1 আসছে। m2 m1/m2, m1/m2 সমান এখানে তোমার 27/1 আসছে। আচ্ছা, এইটুকু আমরা পেয়ে গিয়েছি। এবার m সমান কি? রো ভি না? m সমান কি? রো ভি। এখানে একটা এরা শর্টকাট বলছে, এরা শর্টকাট বলছে, একবারে এত শর্টকাট তো লেখা উচিত না। আমরা করি আমাদের মতো, m1 বাই m2 এটা সমান কি? 27/1 ছিল, 27/1 দাও। m1 সমান কি? রো ভি, রো ইন্টু 4/3 পাই। m1 এর ক্ষেত্রে এখানে কি লিখবা? r1 এর কিউ লিখবা, ডিভাইডেড বাই রো। m2 এর ক্ষেত্রে 4/3 পাই r2 এর কিউ, এখানে তুমি 27/1 লিখবা। 4/3 পাই রো, 4/3 পাই রো কাটে, তাহলে এখানে দেখো r1 বাই r2 এটা সমান কি আসে? রুট কিউ আসে না? রুট কিউ 27, 27 যদি রুট কিউ করো, 27/1 এটা যদি রুট কিউ করো, তাহলে কত থাকে? 3/1। তো দেখো r1:r2 সমান কি? 3:1। আমি ডিরেক্টলি কিন্তু বের করে ফেললাম, এইখান থেকে ডিরেক্টলি আমি ব্যাসার্ধের অনুপাত বের করলাম, আমার এইটা করা লাগতো না। তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। তো এখন ব্যাসার্ধের অনুপাত না বের করে যদি তোমার এই যে ভর সংখ্যার অনুপাত বের করতে বলে, যদি তোমার ভর সংখ্যার অনুপাত বের করতে বলে, সেই ক্ষেত্রে কি করবা? বই একটু উল্টো পাল্টা করছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। ভর সংখ্যার অনুপাত বের করতে বলে তখন করণীয় কি আমার? দেখো, তুমি এখান থেকে পেয়েছো r1/r2 সমান 3/1। r1 সমান কি জানো? r0 a1 এর পাওয়ারে কি দিবা? 1/3। এখানে কি দিবা? r0 a2 এর পাওয়ারে দিবা 1/3, এটা সমান কি? 3/1। তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি কি লিখতে পারো? a1/a2 এর পাওয়ারে 1/3 সমান 3/1। এটা উপাশে গেলে কি হয়ে যাবে? কিউ হয়ে যাবে। a1/a2 এটা সমান কি? 3 এর পাওয়ারে কিউ। তাহলে a1/a2 সমান এই 27/1, 27:1, 27:1 আসছে। তাহলে ভরের অনুপাত বের করলাম। প্রথমে কি করছি? যদি ভরের অনুপাত বের করতে বলে, এটা কি? ভরের অনুপাত। 3টা কোশ্চেন কিন্তু এখানে করা হয়েছে। ভরের অনুপাত, এরপরে এখানে হয়েছে ব্যাসার্ধের অনুপাত। এখানটাতে আমরা করলাম ভর সংখ্যার অনুপাত, এখানে আমরা করছি ভর সংখ্যার অনুপাত।
তোমার বলতে পারে, এখান থেকে তোমার কোশ্চেন থাকতে পারে, ধরো আমি বললাম এই জায়গাটাতে কার্বন ও অক্সিজেন নিউক্লিয়াসের কার্বন ও অক্সিজেন এর নিউক্লিয়াস দ্বয়ের ব্যাসার্ধের অনুপাত। সেই ক্ষেত্রে কি করবা? আর এর সাথে সমানুপাতিক কি দেখছো? আর সমানুপাতিক a⁴ তাহলে তুমি এখান থেকে লিখবা আর কার্বন বাই আর অক্সিজেন সমান কি লিখবা? এ অফ কার্বন, এটা কার্বন কি? কার্বন হচ্ছে 6 না 12, হর সংখ্যা 12 না, 12/16 এর পাওয়ারে 1/3 দিবা। তো ক্যালকুলেটর করে ফেলতে হবে এটা কত আসে। এই টাইপের কোশ্চেন এখান থেকে তোমার চলে আসতে পারে। এরকম অনেক কোশ্চেন চলে আসতে পারে, শুধু একটু খেয়াল করতে হবে কি কি সমস্যা দিচ্ছে, একটু মাথা ঠান্ডা করে এগুলা দেখলে অ্যান্সার করা সম্ভব। এবার আসো দেখি বইয়ে কি বলছে তারপরে। প্রোটন নিউট্রন তত্ত্ব। প্রোটন নিউট্রন তত্ত্বকে নিউটন কে আবিষ্কার করছে এটা তো জানি আমরা। নিউটন আবিষ্কার করছে হচ্ছে এই চ্যাডউইক। হিলিয়াম নিউক্লিয়াসে কি কি থাকে এগুলা জানো, এগুলা নিয়ে খুব বেশি বলার কিছু নাই, এসবগুলো আমরা আলোচনা করছি। তারপরে এখানে এটা একটু দেখো, ইলেকট্রন প্রকৃতপক্ষে নিউক্লিয়াসে অবস্থান করে না, কিন্তু নিউট্রন রূপান্তরিত হয়ে প্রোটনে পরিণত হওয়ার সময় ইলেকট্রন নির্গত হয়। কি বলছে? নিউট্রন যখন প্রোটনে পরিণত হতে যায় তখন ইলেকট্রন নির্গত হয়। তখন কি হয়? নির্গত হওয়া মানে কি? প্লাস ইলেকট্রন, এই পাশে দিলে মাইনাস ইলেকট্রন হয়ে যাবে। প্রোটন যদি নিউট্রনে রূপান্তরিত হয় তখন পজিট্রন নির্গত হয়। এই দুইটা কথা মনে রাখবা। ইলেকট্রন যদি প্রোটন হতে চায়, নিউট্রন যদি প্রোটন হতে চায় ইলেকট্রন বের হয়, নির্গত হয়। কিন্তু যদি প্রোটনটা পজিটিভ চার্জটা যদি নিউট্রাল হতে চায় তখন কি হবে? সেখান থেকে পজিট্রন বের হবে। আর নিউট্রন থেকে এই তিনটা বিক্রিয়া একটু মনে রাখবা। তেজস্ক্রিয় মৌলে নিউট্রন ভেঙে কি হতে পারে? প্রোটন, ইলেকট্রন, সাথে নিউট্রনও। নিউক্লিয়াস থেকে আমরা পড়ছিলাম প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এই তিনটা জিনিস বের হতে পারে। এই কোন বিজ্ঞানী কোন মডেল কত সালে দিছে এটা এখানে বলা হয়েছে। তারপরে এগুলো একটু দেখে নিবা। নিউক্লিয় বল। নিউক্লিয় বল কি? নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য নিউক্লিয়ন গুলা মানে প্রোটন নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বল আধান নিরপেক্ষ, শুধুমাত্র আকর্ষণ বল শুধুমাত্র নিউক্লিয়াসের ভেতরে কম দূরত্বের ক্ষেত্রে এটা ক্রিয়াশীল, এই দূরত্বটা মনে রাখতে হবে। এবং 10⁻14 মিটার অপেক্ষা বেশি দূরত্বের এই বলের মান 0 হয়ে যাবে। দুইটা প্রোটনের মধ্যকার স্থির তড়িৎ বিকর্ষণ বল আকর্ষণ বলের কত গুণ? 10⁻36 গুণ। এই নিউক্লিয় বলের জন্য দায়ী কে? মেসন বা পায়ন। মেসন বা পায়ন এই নিউক্লিয় বলগুলোর জন্য বর্তমানে দায়ী। নিউক্লিয় আকর্ষণ বলের প্রকৃতি। এই নিউক্লিয় আকর্ষণ বলের প্রকৃতি কেমন হবে? এটা দেখো, স্বল্প পরিসরে প্রোটন ও নিউট্রন গুলা একত্র থাকে নিউক্লিয়াসের মধ্যে, খুবই কাছাকাছি থাকে এরা। এই জন্য কি স্বল্প পাল্লার বল, এই স্বল্প পাল্লার বলটাকে আরেকটা নাম দেওয়া হচ্ছে ইউকাওয়া বল। ইউকাওয়া বল দেওয়া হচ্ছে। নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কি কি বলা হয়েছে দেখো? অত্যন্ত তীব্র বল, আকর্ষণ বল, চার্জ নিরপেক্ষ, যেহেতু চার্জ নিরপেক্ষ, এবং স্বল্প পাল্লার বল, খুবই কাছাকাছি থাকে বলে স্বল্প পাল্লার বল, যে 10⁻14 মিটার নিউক্লিয়াসের ভিতরেই থাকে, নিউক্লিয়াসের বাইরে কাজ করে না। এবার আসতেছে তেজস্ক্রিয় টপিকটা। তেজস্ক্রিয়তা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এটাই আমাদের পরবর্তী টপিক এবং বলা যায় শেষ টপিক।